আমাদের সাবজেক্ট ম্যাটার স্কোপ পড়েছিলাম তাই না? স্কোপ এন্ড সাবজেক্ট ম্যাটার পর্যন্ত আমাদের হয়েছিল। তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ রুরাল সোশিয়োলজি, এটা কি আমি বলেছিলাম কিছু? মনে হয় না। এটা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা না স্যার। আচ্ছা আমরা এখান থেকে স্টার্ট করতে চাচ্ছি। হ্যাঁ, এটা এই সাবজেক্টটা যে আমরা স্টাডি করতেছি এটার ইম্পর্টেন্সটা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর প্রত্যেকটা সাবজেক্টেরই মানে কিছু স্পেসিফিক গোল, হ্যাঁ, অবজেক্টিভস থাকে, ভীষণ মিশন থাকে। হ্যাঁ, তোমরা তোমাদের যে প্রোগ্রামটা স্টাডি করতেছো পিওর এগ্রিকালচার, হ্যাঁ, এটার একটা অবজেক্টিভ আছে না, গোল আছে না? হ্যাঁ, সেটাকে অ্যাচিভ করার জন্য তোমাদের কিছু স্ট্র্যাটেজি নিতে হয়, যে কোর্স কারিকুলাম গুলো ফুলফিল করতে হবে, প্র্যাকটিক্যাল গুলো এত ক্রেডিট শেষ করতে হবে, এবং এটার একটা ডিউরেশন আছে, তাই না? একটা অ্যাসাইন করে একটা কোর্স কারিকুলা ডেভেলপ করা হয়েছে। তেমনি ভাবে এটা একটা সাবজেক্ট, হ্যাঁ, এই সাবজেক্টেরও কিন্তু নিজস্ব একটা গোল আছে, অবজেক্টিভস আছে, এবং সেই কনটেক্সটে কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্স তুলে ধরা হয়েছে। দেখো বাংলাদেশের কনটেক্সটে আমাদের দেশে কিন্তু বেশি মেজরিটি একটা পার্ট আমরা রুরাল পপুলেশন। হ্যাঁ, রুরাল এরিয়াতে 70%, হ্যাঁ, মোর দেন 70% পিপুল মানে রুরাল এরিয়াতে বসবাস করে। সুতরাং তোমার রুরাল সোশিয়োলজি না জানলে বাংলাদেশের ওভারঅল 70% লোকজনের মানে তাদের জীবনযাত্রা, তাদের লাইভলিহুড, হ্যাঁ, তাদের নেচার, হ্যাঁ, তাদের সাথে রিলেশনশিপ, এই বিষয় বস্তুগুলো অজানা থাকবে। সেজন্যই আমাদের রুরাল পপুলেশন নিয়ে স্টাডি করতে হবে, যেহেতু এক বড় জনসংখ্যার 70% লোকজন রুরাল এরিয়াতে বসবাস করে, এবং যেখানে তাদের রিলেশনশিপটা হচ্ছে মানুষের সাথে, মানে মাটি মানুষের যে সম্পর্কটা, এটা বুঝতে হলে অবশ্যই তোমাকে রুরাল সোশিয়োলজি স্টাডি করতে হবে, কারণ সেখানে একদম মাটি মানুষকে নিয়ে বিশ্লেষণ করা হয়। প্লিজ একটু মিউট করে রাখো, কাদের এখানে সাউন্ড হচ্ছে প্লিজ, হ্যাঁ, কাইন্ডলি, হ্যাঁ, হেল্প করতে হবে। মাটি এবং মিউট করে রাখ। মাটি এবং মানুষের যে সম্পর্কটা, সেগুলো নিয়ে কিন্তু রুরাল সোশিয়োলজিতে স্টাডি করা হয়, কারণ রুরাল সোসাইটিটা বেসড হয় কিন্তু তোমার এগ্রিকালচারাল বেসড, আর আমাদের দেশের এগ্রিকালচারাল প্র্যাকটিসটা হয়, হ্যাঁ, ল্যান্ডকে বেস করে, হ্যাঁ, ল্যান্ড টেনিউরের উপর বেস করে, ল্যান্ড সিস্টেম যেটা বলা হয়, ল্যান্ড টেনিউর সিস্টেম। হ্যাঁ, যেখানে মানে ভূমির স্বত্বাধিকার থাকে, জমির মালিক থাকে বা কেউ বর্গাদার থাকে, জমিকে রেন্ট হিসাবে অন্যজন নিয়ে সেখানে চাষাবাদ করে, চাষির সাথে জমির মালিকের একটা সম্পর্ক থাকে, লেবার ওরিয়েন্টেড থাকে, এই সব কিছু মিলেই ভূমি ব্যবস্থাপনা গড়ে ওঠে, এবং এখানে রুরাল সোশিয়োলজি স্টাডি করলে আমরা এই বিষয়টা আরো ভালোভাবে জানতে পারবো। The village and rural life from the source of population and improve village becomes to town city from a source of urban life. দেখো একটা ভিলেজকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের মানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গড়ে ওঠে বেসিক্যালি। তুমি আরবানে তুমি ক্রপস সাপ্লাই দিবা, আরবানে তুমি মানে ফুড সাপ্লাই দিবা, সেটার প্রাইমারি সোর্স হচ্ছে কিন্তু ভিলেজ। প্লিজ আজাদ আইডি 127 মিউট করে নাও। প্লিজ কাইন্ডলি দেখো তো মানে কার আইডি থেকে এটা আসতে, একটু প্লিজ কাইন্ডলি বলো, এটা তো খুব ডিস্টার্ব হয়, তাহলে কনসেন্ট্রেশন অন্যদিকে চলে গেলে মুশকিল হয়তো। প্লিজ সিআর যারা আছো তারা এই বিষয়টা দেখবা, নেক্সট টাইম একটু বলে দিও, হ্যাঁ, যেন শুরু থেকেই মিউট করে তারা ক্লাসে জয়েন করে আর কি। তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ টু রুরাল লাইফ। হ্যাঁ, তোমরা যখন অ্যাজ এ রুরাল সোশিয়োলজিস্ট বা একজন এগ্রিকালচারিস্ট হিসাবে তোমরা রুরাল এরিয়াতে কাজ করবে, হ্যাঁ, তখন তোমার নিজস্ব যে একটা সাইকোলজি আছে রুরাল এরিয়া সম্পর্কে, হোয়াট এভার ইউ আর লিভ ইন রুরাল এরিয়া, হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, বাট তুমি যখন তুমি একটা পজিশন নিয়ে, হ্যাঁ, একটা পোস্ট হোল্ড করে যখন তুমি রুরাল এরিয়াতে কাজ করতে যাবে, হোক না সেটা তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে থাকো, ফর এক্সাম্পল তুমি এএসপি তে জয়েন করেছো, হ্যাঁ, পুলিশে জয়েন করেছো, তো এএসপি হলে কি তোমার রুরাল এরিয়াতে কাজ করার সুযোগ নাই? হ্যাঁ, অবশ্যই কাজ করার সুযোগ আছে। ফর এক্সাম্পল তুমি কৃষিবিদী, কিন্তু যখন তোমার রুরাল এরিয়াতে ফার্মার্সদের নিয়ে যদি কোনো মুভ হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, ইনসিডেন্ট হয়, তুমি এবং সেখানে দায়িত্বরত, হ্যাঁ, ব্যক্তি তুমি, হ্যাঁ, একটা এরিয়ার এএসপি, তখন তুমি অ্যাজ এ এগ্রিকালচারিস্ট মনে রাখো, আর তুমি গভর্নমেন্টের আরেকটা পোস্ট হোল্ড করতেছো এসপি বা এসপি, হ্যাঁ, বা ডিসি হটেবার প্রশাসনিক পোস্টে আছো, তখন যে তোমার সাইকোলজিক্যাল একটা অ্যাপ্রোচ হবে রুরাল এরিয়ার প্রতি, তাই না, অ্যাজ এ এগ্রিকালচারিস্ট হিসাবে। তো প্রথমেই আসবে তুমি তুমি কৃষি মানে সেক্টর থেকে পাশ করে একজন গ্রাজুয়েট, সুতরাং তোমার যে রুলসটা হবে, তোমার যে দৃষ্টিভঙ্গি হবে, জেনারেল পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন ছাত্রের মধ্যে কি সেটা আসবে? কখনোই আসবে না। সুতরাং আমি মনে করি যে যারা আমাদের এখান থেকে যারা বিসিএস দিয়ে যারা গভর্নমেন্ট জব করে প্রফেশনে থাকে, আর
আর বিসিএস টেকনিক্যাল যেটা তোমাদের স্পেশাল বিসিএস এগ্রিকালচার থেকে পাশ করে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হয়, হ্যাঁ, থানা লেভেলে হয়, তাদের কথা ভিন্ন, তারা সরাসরি এগ্রিকালচার সেক্টরকে কাজ করার সুযোগ আছে। আর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যায় তাদেরও ইনডাইরেক্টলি কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, এই কনটেক্সটে আমি এক্সাম্পলটা দিলাম যে একজন পুলিশ অফিসারও যদি হয় সেও কিন্তু একটা রুরাল এরিয়া নিয়ে কাজ করার তার সুযোগ আছে। সেখানে রুরাল পলিসি এবং সে ফার্মার সম্পর্কে জানবে, তাই না? একজন এগ্রিকালচারিস্ট যেভাবে ফার্মার্সকে রিয়েলাইজ করবে, জেনারেল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট কিন্তু একজন ফার্মার্সের জীবনযাত্রা নিয়ে সে ততটা জানবে না। তো তোমাদেরকে এই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস করে তোমাকে সেখানে তার সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, তাদের রুরাল লাইফটা কিরকম সেটা করতে হবে। যেমন ফর এক্সাম্পল, একজন এগ্রিকালচারিস্ট যখন রুরাল এরিয়াতে কাজ করবে, একজন ফার্মার্সকে যখন কোনো টেকনোলজি সম্পর্কে বোঝানোর চেষ্টা করবে, সে তখনই প্রথম দেখবে ফার্মার্সের শিক্ষাগত যোগ্যতা কি, হ্যাঁ, তার নিজস্ব ফার্মিং সম্পর্কে তার এক্সপিরিয়েন্স কতটা, একাডেমিক শিক্ষার চেয়ে তার ফার্মিং লাইফের সে এক্সপিরিয়েন্স কতটুকু, হ্যাঁ, সে নতুন কোনো মেকানাইজড নতুন কোনো হাই ইল্ডিং ভ্যারাইটি টেকনোলজি, হ্যাঁ, সেটা প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত, সেগুলো যদি তুমি অ্যাপ্রোচ করো যে এটা করলে আপনার ফলন বেশি হবে, লাভ বেশি, হ্যাঁ, দেশের খাদ্যের চাহিদা মিটবে, আপনার পারিবারিক চাহিদা মেটানোর পর আপনি এটা কমার্শিয়ালাইজ করতে পারবেন, লটস অফ থিংস তুমি যখন বুঝাবে একজন ফার্মার্স, যদি সে মানে ফর্মালি এডুকেটেড হয় এবং সে যদি আবার ফর্মালি এডুকেটেড না হয়ে যদি তার নিজস্ব যে শিক্ষাটা আছে সে যদি আসলে বুঝে যে না, মানে দেশীয় ভ্যারাইটির চেয়ে এই হাই ইল্ডিং ভ্যারাইটির মানে বেশি সুবিধা, বেশি ফলন হয় কম জমিতে, এবং এটার সেন্সিটিভিটি মানে কম, অনেক কিছু বেনিফিট আসতে পারে হাই ইল্ডিং ভ্যারাইটির, দেশীয় প্রজাতির ফলন কম, এই বিষয়টা তুমি টেকনিক্যালি যতটা তুমি যতটা হেল্প করতে পারবে তাকে, আর তার চেয়ে বেশি হেল্প হবে তার তুমি তার সাইকোলজি বুঝে তাকে আন্ডারস্ট্যান্ড করানোটা। দেখতে হবে তার একাডেমিক, তার ইকোনমিক স্টেবিলিটি কতটা আছে, হ্যাঁ, সে এটা এফোর্ড করতে পারবে কিনা, তাই হাই ইল্ডিং ভ্যারাইটির সিড কেনার মতো ক্যাপাসিটি আছে কিনা, তারপরে তার পাওয়ার টিলার কেনার সামর্থ্য আছে কিনা, লটস অফ থিং, তার সামর্থ্য দেখতে হবে, তার সে ক্রেডিট ফেসিলিটিস পাচ্ছে কিনা, তারপরে তার জমির ধরনটা কিরকম, হ্যাঁ, মাটির উর্বরতা কেমন, এবং সেটার কি পানি জমে থাকে কিনা, বা কোন জমিতে কোন ধরনের ফসল সে ফলাচ্ছে, অনেক অনেক বিষয় তাকে অ্যাপ্রোচ করতে হবে। তোমার আগে তার ফার্মার্সের সাইকোলজি বুঝতে হবে, তারপর তুমি সেখানে টেকনোলজি অ্যাডাপ্ট করার জন্য বা ডিসেমিনেট করার জন্য তুমি তাকে বুঝাইতে পারবা। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, তোমার একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে যে একজন ফার্মার্সকে কিভাবে কোন অ্যাপ্রোচে তুমি তোমার টেকনোলজি ট্রান্সফার করবে, হ্যাঁ, এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন করতে হলে, হ্যাঁ, এই মডার্ন যুগে তুমি কোন দিকটা একজন ফার্মার্সের সবচেয়ে বেশি প্রাধান্য দেবে। এটা ক্লিয়ার হতে পেরেছো এই কনটেক্সটটা, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ? হ্যাঁ, বুঝতে পেরেছো আমি যে বললাম এতক্ষণ? Yes, sir. এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, আমি বারবার বলতেছি এই বিষয়টাকে তোমাদের, এটা একটা এই সাবজেক্টের এইমস বা ইম্পর্টেন্স এর একটা বড় বড় পার্ট কিন্তু এটা। হ্যাঁ, এটা তোমার থিঙ্কিং থেকে, এটা হচ্ছে তোমার কগনিটিভ একটা থিঙ্কিং থেকে এই অ্যাপ্রোচটা আসবে, এটা তোমার ওভারঅল বিহেভিয়ার থেকে, তোমার আই কন্ট্যাক্ট থেকে, তার পারসেপশন থেকে, ফার্মার্সের পারসেপশন কি তোমার প্রতি, মানে দুইটার কমিউনিকেশনের ব্যাপার। হ্যাঁ, এখানে তুমি একজন ফার্মার সে কতটা জ্ঞানী তুমি মানে সাথে সাথে কথা বলার পরে তুমি বুঝতে পারবে না, তোমাকে সে কতটা মডেল ফার্মার বা সে কতটা টেকনোলজি নিতে পারবে, এটা তোমার আন্ডারস্ট্যান্ড করে বুঝতে হবে। তার পারিপার্শ্বিকতার সাথে অনেক কিছু ইনফরমেশন নিয়ে, অনেকগুলো ভেরিয়েবল জাজ করে তারপর একজন ফার্মার্সকে তোমাকে টেকনোলজি সম্পর্কে ধারণা দিতে হবে। এবং যদি তুমি গ্রাম এলাকাতে গিয়ে সাথে সাথে কোনো ফার্মার্সকে কোনো ধরনের অ্যাপ্রোচ না করে তুমি একটা টেকনোলজি চাপিয়ে দিতে চাও, হ্যাঁ, কোনো ইনফরমেশন না নিয়ে, তার সোসাইটাল, তার সাইকোলজিক্যাল বা কালচারাল, হ্যাঁ, বা সোশ্যাল স্ট্রাকচার বলো হটেবার, হ্যাঁ, রিলেশনশিপ, তার রিলেশনটা কেমন অন্য ফার্মার্সদের সাথে, বা সেই এলাকার যে মার্কেট সিস্টেম আছে সেটার সাথে, এগুলো তোমাকে আগে কনসিডারেশনে নিতে হবে, ঠিক আছে? দেন তুমি রুরাল এরিয়াতে কাজ করতে পারবা। সুতরাং এই পয়েন্টটাকে অনেক বেশি হাইলাইট করতে হবে, আমি যেটা বললাম সাইকোলজিক্যাল অ্যাপ্রোচটা।
তারপরে রুরাল সোশিওলজি এমন একটা সাবজেক্ট, এটা তোমাকে রুরাল এরিয়া সম্পর্কে একটা ভাস্ট নলেজ দিবে। হ্যাঁ, একদম কমপ্লিট একটা ফিগার দিবে যে রুরাল এরিয়াটা এরকম এরকম স্ট্রাকচার, মানুষের সাথে এই ধরনের একটা সম্পর্ক বিরাজ করে এখানে, এবং এখানে মানুষের খুব কাছাকাছি আসা যায়। হ্যাঁ, এখানে মানুষ বেশি সেলফ সেন্টার না, এখানে মানুষ মানে একজন আরেকজনের প্রতি খুব কোঅপারেট। হ্যাঁ, কারো একটা জিনিস থাকলে সে আরেকজনকে দিয়ে হেল্প করে। এখানে কোঅপারেটিভ সোসাইটি গড়ে তোলা সম্ভব ফার্মার্সদের মাধ্যমে। যেমন সিড, হ্যাঁ, যেমন বীজের প্রাইস দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বেশি থাকে, এবং একজন ফার্মার্সের প্রয়োজন হচ্ছে 5 কেজি বীজ, সে 5 কেজি বীজ কিনলে তার দাম অনেক পড়বে, কিন্তু সে যদি বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি, মনে করো 10 জন ফার্মার্স মিলে যদি বীজের একটা বস্তা কিনে, হ্যাঁ ইকোনমিক সেন্সে আমি বলতেছি, তাই না, তাহলে তার কস্ট অফ প্রোডাকশন কমে আসবে না? হ্যাঁ, তাহলে তার শুধু বীজ না, সে তার এগ্রিকালচারাল ফার্মিং এর যে ইনপুট গুলো আছে, হ্যাঁ লেবার হতে পারে, সেটা মানে ফার্টিলাইজার হতে পারে, হ্যাঁ অন্যান্য অনেক নেসেসারি জিনিস, টেকনোলজিক্যাল জিনিস হতে পারে, টেকনিক্যাল জিনিস হতে পারে, লটস অফ থিং, তারা যদি কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে গঠন করে, মানে একজন ফার্মার্স এই একটা পাওয়ার টিলার কিনতে পারবে না। হ্যাঁ, একজন 10 জন ফার্মার যদি মিলে সেখানে কম্বাইনলি এটা কিনে এবং তারা যদি এটা ব্যবহার করলে, তাহলে তাদের ইকোনমিক সেন্সে তাদের কস্ট অফ প্রোডাকশন অনেক কমে যাবে। এবং ডেফিনেটলি কস্ট অফ প্রোডাকশন কমলে কি হবে, তারা আলটিমেটলি তাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। এটা তো বুঝো তোমরা, তোমাদের ইকোনমিক্স পড়াইছে না ফার্স্ট ইয়ার, নাকি এই সেমিস্টারে পড়াচ্ছে ইকোনমিক্স? জি স্যার, আগের সেমিস্টারে পড়াইছি। আগের সেমিস্টারে হ্যাঁ, তাহলে এই বিষয়টা যে আমি বললাম এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে আমাদের পারপাস কিন্তু তাই, রুরাল সোশিওলজির আর একটা বড় পারপাস হচ্ছে যে ফার্মারদের মাধ্যমে কিভাবে ইন্টিগ্রেট করার মাধ্যমে একটা বেস্ট কোঅপারেটিভ বা কুমিল্লা মডেল যেভাবে কাজ করেছে এক সময়, হ্যাঁ আগের মডেলে, যে কি ফার্মারদের সংগঠনের মাধ্যমে, এখন কিন্তু সেগুলো নেই বলে কিন্তু কৃষকরা কি সাফারার হচ্ছে। কোঅপারেটিভ সোসাইটি নেই, সেই সোসাইটি হলে মানে জমিতে এত বেশি ডিভাইডেশন হচ্ছে, ডিফ্র্যাগমেন্ট করা হচ্ছে, জমির প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, আমাদের অ্যাবিউজ হচ্ছে ল্যান্ড, হ্যাঁ ফেলো ল্যান্ড গুলো, বা যে ল্যান্ড গুলো আমরা কাল্টিভেট করি এত বেশি পরিমাণ মানে ভাগাভাগি করা, হ্যাঁ এগুলো উঠিয়ে দিয়ে যদি যার পোর্শন অনুযায়ী সেখানে কম্বাইনলি হারভেস্ট করা হয়, হ্যাঁ কাল্টিভেট করা হয়, তাহলে তোমার লেবার কস্ট কমবে, ইনপুট খরচ কমবে, অনেক বিষয়গুলো চলে আসবে। হ্যাঁ, সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেজন্য তোমাকে রুরাল সোশিওলজি, রুরাল পিপুলদের সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের কনটেক্সটে আসলে আমরা যেটা আগে এক্সাম্পল বলছি, যে আমাদের ভিলেজ ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। হ্যাঁ, ভিলেজ লাইফ, আমাদের সোশ্যাল লাইফ একটা বড় অংশ বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। হ্যাঁ, আমাদের আরবানের ইতিহাস বেশি দিনের না। হ্যাঁ, আমাদের আরবান এখন খুব উঠতি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, আমাদের গার্মেন্টস সেক্টর বা এক্সপোর্ট কিছু বাড়ার কারণে, হ্যাঁ রেডিমেড আর গার্মেন্টস সেক্টরের কারণেই কিন্তু যে আমাদের ফরেন আর্নিংস গুলো আসছে, এটার কারণে কিন্তু অন্যান্য সেক্টর গুলোতে ইনভেস্টমেন্ট বেড়েছে। সেই জন্য আমরা এখন এগ্রিকালচার সেক্টরকেও কিন্তু আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড করতেছি। অনেক সবজি কিন্তু মিডল ইস্টে যায় বাংলাদেশ থেকে, হ্যাঁ অনেক দেশে যায়। হ্যাঁ, আর ইউনিক নেচার অফ ট্রান্সফরমেশন আমরা ভিলেজকে তোমার বেস ধরেই কিন্তু মানে একটা সময় সাব আরবান এরিয়া যেগুলো আছে ডে বাই ডে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে আরবানের রূপ নিবে ডেফিনেটলি। হ্যাঁ, এক সময় দেখবা যে আরবানের মধ্যে এগ্রিকালচারাল প্র্যাকটিস হবে, যেমন সিঙ্গাপুরে বিল্ডিং এর ভিতরে কিন্তু এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে, এগ্রিকালচার ফসল উৎপাদন হয়। হ্যাঁ, কাচের ঘরে হচ্ছে, গ্রিন হাউস তোমরা যেটা জানো, ছাদের উপরে, বাংলাদেশে অলরেডি ছাদের, ঢাকা শহরের অনেক ছাদ নিয়ে কিন্তু শায়েখ সিরাজের প্রোগ্রাম আছে, দেখবা ইউটিউবে যে ছাদ কৃষিতে। হ্যাঁ বলো স্যার। আচ্ছা, রুরাল সোশিওলজির কাজটা কি রুরাল এরিয়াকে আরবানে রূপদান করা? তুমি রুরাল সোশ্যাল, তুমি এটা নেচার, এটা সোশ্যাল চেঞ্জের সাথে সাথে এটা হবে ডেফিনেটলি, হচ্ছে না অনেক এরিয়া আস্তে আস্তে সাব আরবান হচ্ছে, পরে আরবান হচ্ছে না। আজকে যেসব এরিয়া তুমি আরবান দেখছো, এগুলো কি একসময় রুরাল ছিল না? হ্যাঁ জি স্যার, এটা কিন্তু কন্টিনিউয়াস স্যার চলবে। যেটার নামের সাথে রুরাল আছে সেটাই আবার যদি আরবানাইজেশনে সাহায্য করে, তাহলে কিসের সার্থকতা হলো? তোমার যখন আরবানাইজড হবে, এটা মোর টেকনিক্যাল হবে, মডার্ন আরবান হবে, মডার্ন রুরালটা আরো মডার্নাইজ হবে, তখন সেই রুরাল আরবান এরিয়াটাতে রুরালের যে সাপ্লাইটা
এটা বেড়ে যাবে, হ্যাঁ, একটা ভালো স্ট্রং মার্কেট দাঁড় হবে, মানুষ বেশি বসবাস করবে, এগ্রিকালচারাল প্রোডাক্টের চাহিদা বেশি থাকবে। এটা বুঝো না, একটা ফিগার দাঁড় করাও, তুমি কম্পেয়ার করো রুরাল এবং আরবান এরিয়ার মাধ্যমে, যেখানে মানুষ বসবাস করে বেশি, মানুষের চাহিদা বেশি, হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় ইয়ার চাহিদা বেশি থাকে। আরবান এরিয়া, রুরাল সোশিওলজিস্টের কাজ আরবান এরিয়া গড়ে তোলা না, বাট যখন আরবান এরিয়াটা গড়ে উঠবে তোমার কনসিডারেশনে নিতে হবে, তখন আরবান সোশিওলজি যেটা আছে সেটা তাদের দায়িত্ব হবে যে একটা মডার্ন আরবান এরিয়াকে কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায়, সেজন্য তারা প্রেসক্রিপশন দিবে, বিভিন্ন উপদেশ দিবে বা পলিসি দিবে, হ্যাঁ, প্রোগ্রাম দিবে। বাট রুরাল সোশিওলজিস্টদের কাজ হচ্ছে রুরাল এরিয়া নিয়ে কাজ করা। হ্যাঁ, ওটা ফর এক্সাম্পলের জন্য বললাম যে আজকে যে রুরাল এরিয়াটা আছে শহরের পাশাপাশি সাব আরবান হচ্ছে, পরে ধীরে ধীরে আরবানের রূপ নেয়। প্রথমে তো সিটি হয়ে যায় না, তাই না? প্রথম সেটাকে তোমার পৌরসভা ঘোষণা করে, সিটি হতে অনেক সময় লাগে, কন্ডিশন লাগে, হ্যাঁ, হ্যাঁ, সেই বিষয়টা। সুতরাং এটা এভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে। ওকে স্যার। কোন কোন দেশ, যে ওয়েস্টার্ন কান্ট্রি, সব দেশগুলো কি একদম নগরায়ন হয়েছে? নগরায়নের প্রসেস আছে, নগরায়নে যেতে অনেক সময় লাগে, ওগুলো কনসিডারেশন নিতে হবে, ওটা যে আরবান সোশিওলজিস্টদের কাজ। বাট এখন বাংলাদেশের কনটেক্সটে আমাদের যে হিউজ রিসোর্স আছে রুরাল এরিয়াতে, এই রিসোর্সের সঠিক ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, এখানে ফার্মার্সদের লাইভলিহুড কিভাবে আরো সুন্দর করা যায়, এই বিষয়টা কি তোমাদের নিয়ে আসার কিন্তু মুখ্য উদ্দেশ্য এই সাবজেক্টের। সেখানে রুরাল কি কি প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এগ্রিকালচারাল নেক্সাস কান্ট্রি আমরা, হ্যাঁ, এগ্রিকালচারের উপর বেস করে আমাদের অর্থনীতিটা ঘূর্ণায়মান হচ্ছে, হ্যাঁ, সেখানে আমরা এগ্রিকালচারটাকে আরো কোন লেভেলে দেখতে চাই, বর্তমানে যে ফার্মারদের প্রবলেম গুলো আছে সেগুলো হাইলাইট করে ফার্মারদের প্রবলেম গুলো কিভাবে দূর করা যায়, তাই না? সেটা আমি কিন্তু ফার্মারদের প্রবলেমটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি এই সাবজেক্টের ক্ষেত্রে, যেহেতু তোমরা সরাসরি টেকনিক্যাল বিষয় নিয়ে স্টাডি করবা। ফার্মারদের শুধু মার্কেটিং প্রবলেম না, ফার্মারদের প্রবলেম, এখন ফার্মার্সরা প্রচুর পরিমাণ ইনসেকটিসাইড ইউজ করে, তাই না? ইনসেকটিসাইড, এবং তারা এটা জানে না ইনসেকটিসাইড ইউজ করলে যে তার হেলথের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, জমির ফার্টিলিটি কমে যাচ্ছে, যেটা জমির প্রোডাক্টিভিটি, সয়েল ফার্টিলিটি কমে যাচ্ছে। তারপরে এটার জন্য ফুড সাপ্লাই বাড়বে, বাট অ্যাকচুয়ালি ফুড সিকিউরিটি তো হচ্ছে না। তুমি এই ইনসেকটিসাইড, পেস্টিসাইড দেওয়া খাবার খেয়ে তোমার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাহলে আলটিমেটলি কি খাবার বেশি উৎপন্ন করাটা কি পারপাস? সেফ ফুডের দিকে, সেফ ফুড হতে হবে। তোমাদের মনে হয় তোমাদের সাথে যারা ভর্তি হয়েছে এরা মনে হয় 20টা না কতজন স্টুডেন্ট মনে হয় IIFS এ গ্রাজুয়েশনের জন্য ইয়া হয়েছে, তাই না? আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে হয়েছে, ওইখানে কিন্তু এই যে ফুড সিকিউরিটির বিষয়টা বেশি এমফাসিস দেওয়া হবে ওদের ডিগ্রিতে, এই বিষয়গুলো নিয়ে আসবে। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে এগ্রিকালচারিস্ট হিসেবে একজন ফার্মার শুধুই কি প্রোডাকশন বাড়ানোর জন্য সে ফার্মিং করবে, নাকি তার দায়িত্ব আছে যে আমি ইনসেকটিসাইড কম ইউজ করে কিভাবে ভালো ফসল উৎপন্ন করতে পারি, এবং সেবার মন মানসিকতা থেকে সে এগ্রিকালচারাল প্রোডাকশনে যাবে। এটা। তারপরে দেখা রুরাল ডেভেলপমেন্ট, সলিউশন অফ রুরাল প্রবলেম। হ্যাঁ, রুরাল সোশিওলজি সাবজেক্টের বাংলাদেশের কনটেক্সটে এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট করা। রুরাল ডেভেলপমেন্টে শুধু এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট না, তোমার এডুকেশনাল সেক্টর ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, রুরাল যে প্রবলেম গুলো আছে, সুপারস্টিশন গুলো আছে, রুরাল ক্রাইসিস আছে, সেখানে রুরাল সোশ্যাল প্রবলেম আছে, পাওয়ার স্ট্রাকচারে প্রবলেম আছে, মানুষের মধ্যে ইন্টারনাল দ্বন্দ্ব, গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে, পাওয়ার নিয়ে দ্বন্দ্ব আছে। এটা তো বুঝো তো না, রুরাল এরিয়াতে যে পাওয়ার গুলো বিলং করে, মানে মাতাব্বর শ্রেণী থাকে একটা, ডমিনেন্ট শ্রেণী থাকে একটা, গভর্নমেন্টের যে ইয়ে আছে ইলেক্টেড, হ্যাঁ, ইলেক্টেড বডি আছে, যেমন গ্রামের চেয়ারম্যান থাকে, ভিলেজ চেয়ারম্যান থাকে না, এখানে বিভিন্ন পাওয়ার বিলংস করে, এবং পাওয়ারদের সাথে একটা পাওয়ারের সাথে আরেকটা পাওয়ারের সম্পর্ক কিরকম থাকে, এভাবে বিভিন্ন শ্রেণী ব্যবস্থা গড়ে ওঠে। সেগুলো কিন্তু তোমাদের যারা সোশিওলজি স্টাডি করবা তাদের অ্যাড্রেস করার বিষয়, হ্যাঁ, যখন রুরাল এরিয়াতে কাজ করবা। তারপরে এই যে এখানে এই কথাটা চলে আসে, গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড আরবানাইজেশন। হ্যাঁ, যখন ধীরে ধীরে কোনো গ্রাম ধীরে ধীরে আরবানের দিকে রূপ নিবে, তখন এক ধরনের ব্যবস্থা গড়ে উঠবে। হ্যাঁ, তখন আরবানাইজ, সরি, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, না, এই যে যাবো 12টায় যাবো, 12টায় ক্লাস শেষ তো, বাসায় বাসায়। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ, ছোটই তো। হ্যাঁ হ্যাঁ, মাস্ক করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কাছেই তো। ঠিক আছে। না না, খোলামেলা একটু যাক, খুশি হবে। রোদের থেকে আর কি। ঠিক আছে, সরি। যে পয়েন্টটা গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরবানাইজেশন, এই পয়েন্টটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি। তারপরে ভিলেজ অ্যাজ বেসিক ইউনিট অফ স্টাডি। হ্যাঁ, যদি রুরাল সোশিওলজি সম্পর্কে তোমাকে জ্ঞান অর্জন করতে হয় তাহলে ভিলেজকে একটা বেসিক ইউনিট ধরতে হবে। হ্যাঁ, তারপর তুমি রুরাল সোশিওলজি সম্পর্কে, যেহেতু এই সাবজেক্টের নোমেনক্লেচার বা নামের আইডেন্টিফাই দেখে তুমি বুঝতে পারছো যে এখানে শুধু ভিলেজ, রুরাল এরিয়ার সব কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, একদম ফার্মার্স থেকে শুরু করে এখানে যে প্রফেশনাল লোকজন আছে সব কিছু নিয়েই একটা রুরাল সোসাইটি। এবং এখানে বিভিন্ন স্টেক হোল্ডার গড়ে ওঠে, যার যার ইনফ্লুয়েন্স, যার যার ডিমান্ডের উপর বেস করে। হ্যাঁ, কে কি ধরনের লাইফ হোল্ড করবে, কার কি চাহিদা, সেটার উপর বেস করে সব ধরনের একটা কমপ্লিকেটেড সোসাইটি বলা চলে, এবং কমপ্লেক্স সোসাইটি, বাট এটার স্থায়িত্বটা অনেক বেশি মজবুত। আরবানের স্ট্রাকচারের চেয়ে রুরাল স্ট্রাকচারটা অনেক বেশি মজবুত। হয়তোবা বিল্ডিং নিয়ে আরবানের মতো, হ্যাঁ, বাট সেখানে যে সোশ্যাল স্ট্রাকচার এটা অনেক স্ট্রং, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কমিউনিটি সেন্টিমেন্ট যেটাকে বলে এটা অনেক বেশি স্ট্রং হচ্ছে মোর দেন আরবান এরিয়া। আবার সায়েন্টিফিক স্টাডি অফ ভিলেজ কমিউনিটি। হ্যাঁ বলো স্যার 2 নাম্বার পয়েন্টটা স্যার আরেকবার বোঝান তো, ইউনিক নেচার অফ ট্রান্সফরমেশন অফ সোসাইটি। স্যার 2 নাম্বার আর 5 নাম্বারটা একই মনে হচ্ছে অনেকটা। না, এটা নেচার ট্রান্সফরমেশন অফ সোসাইটি, এটা রুরাল এরিয়ার যে ট্রান্সফরমেশনের কথা বলতেছে, এটা মানে এটা অনগোয়িং প্রসেসে, আমাদের সমাজ ব্যবস্থা যে অনগোয়িং প্রসেসে ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটাকে মিন করতেছে এখানে। হ্যাঁ, এটার একটা ইউনিক নেচার। রুরাল এরিয়া যেভাবে তোমার চেঞ্জ হবে, একটা আরবান এরিয়া একই রকম ভাবে চেঞ্জ হবে না। হ্যাঁ, দুইটার ট্রান্সফরমেশনের মানে রেট দুই ধরনের হবে। হ্যাঁ, যেমন আরবানে তুমি যে কোনো টেকনোলজি, যে কোনো কিছু আসলে দেখবা যে মানুষ খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার চেষ্টা করে। নতুন একটা মডেলের টিভি আসলো, আরবানের লোকজন খুব কুইকলি সেটা অ্যাডাপ্ট করলো। হ্যাঁ, স্মার্ট টিভি চলে আসলে এর আগে সেটা, কিন্তু রুরাল এরিয়াতে এটার একটু সময় নেয়। হ্যাঁ, একটা নতুন টেকনোলজি গেলে সাথে সাথেই করে না। এখানে এটাকে একটা ইউনিক নেচার। স্যার ওই স্যার রুরাল সোসাইটিতে স্যার ওইখানেও স্যার মানে ওই ফিজিক্যাল অ্যাপ্রোচটা দরকার পড়তেছে, যে আমরা যদি তাদেরকে বুঝাইতে যাই যে সেটা। ডেফিনেটলি, হ্যাঁ, এটা তো দায়িত্বই তোমাদের যারা এগ্রিকালচারিস্ট বা রুরাল সোশিওলজিস্ট হিসেবে কাজ করবা। ডেফিনেটলি সেটার ভালো, হ্যাঁ, ফিজিবিলিটি স্টাডি করতে হবে আগে, যে আলটিমেটলি এটা এটা ব্যবহার করে সে ভালো, তার ভালো দিক কোনটা, হ্যাঁ, মন্দ দিক কোনটা আছে, হ্যাঁ, পারবে কিনা, ওইটা ওই সাইকোলজিক্যাল অ্যাপ্রোচের বিষয়। হ্যাঁ, ইকোনমিক। তারপর স্যার এরিয়া মার্কেটটাও স্যার। হ্যাঁ, অবশ্যই সে যে প্রোডাক্টটা তৈরি করলো সেটার মার্কেটটা মানে কোন লেভেল পর্যন্ত, এটা আরবান পর্যন্ত নাকি এটাকে আরো অন্য লেভেলে দেওয়া যায়, এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেট তৈরি করা যায় কিনা। এখন তো অনেক, যেমন নরসিংদীর অনেক সবজি, মুন্সিগঞ্জের অনেক সবজি, হ্যাঁ, মিডিল ইস্টে যাচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিতেও যাচ্ছে। এভাবে মানে বিভিন্ন মার্কেট ওরিয়েন্টেড, কারণ ফার্মার্সরা যেভাবে কষ্ট করে ফসল উৎপাদন করে, তাদের একদিকে দেখো ফসলের কোনো নাই, মানে ইন্স্যুরেন্স নেই, মানে যে কোনো ন্যাচারাল ডিজাস্টারে ফসল নষ্ট হয়ে গেলে ফার্মারদের কিছু করার থাকে না। এই যে বাংলাদেশে 4বার বন্ধ হওয়ার পরে যেমন আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে বুড়োর সামনে বুড়ো লাগাবে, এখন বীজ পাচ্ছে না, বীজতলা পাচ্ছে না, তাই না, এরকম অনেক প্রবলেম আছে। তারপরে কিছুদিন আগে 4টা না 5টা পণ্যের, কৃষি পণ্যের দেখলাম যে দাম নির্ধারণ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এগুলো নিয়ে কাজ করবা তো তোমরা যারা এগ্রিকালচারিস্ট, যারা আবার পাশাপাশি রুরাল সোশিওলজি স্টাডি করতেছো তোমরা, ফার্মার্সের এই বিষয়গুলো, যে অ্যাটলিস্ট এই প্রোডাক্ট বাজারে, এই এগ্রিকালচারাল প্রোডাক্টটা এর নিচে বিক্রি করা যাবে না কোনোভাবে, একজন ফার্মার বিক্রি করবে না। এটা গভর্নমেন্ট থেকে আইন করে দিয়েছে, আসলে জানি না কতটা ইমপ্লিমেন্ট হবে। তারপরে মন্দের ভালো যে অ্যাটলিস্ট তো এই বিষয়টাকে অ্যাড্রেস করেছে। এই বিষয়গুলো আসলে তোমাদের স্টাডির মুখ্য পারপাস এই সাবজেক্টের। হ্যাঁ, তারপরে সায়েন্টিফিক স্টাডির কথা বলছি, ভিলেজ কমিউনিটিং এর, মানে এটা একটা পূর্ব শর্ত যে কোনো তোমার একটা সোসাইটিকে ডেভেলপ করার জন্য। ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা আছে, যেমন রুরাল পাওয়ারটাকে তোমাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। এখানে পাওয়ারটা একদম কেন্দ্রীভূত থাকবে না, সেই পাওয়ারটা কি হবে, বিভিন্ন উইং থাকবে। একটা ভিলেজ সোসাইটির একটা মডেল, একটা উইং থাকবে, যে ভিলেজ
লিডার যারা আছে তাদের মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউশন দেখবে, কি কোন দিকটা দেখবে। যেমন ভিলেজের একটা বড় গ্যাপ হচ্ছে যে সেখানে এগ্রিকালচারাল বিষয় নিয়ে রিসার্চ মতো এগ্রিকালচার বিষয়টাকে অ্যাডাপ্ট করার জন্য, এগ্রিকালচারাল সেক্টরটাকে আরো বেশি হাইলাইট করার জন্য ভিলেজের যে সিলেক্টেড বডি আছে সেখানে ওই ধরনের কোনো পোস্টিং নাই। মানে গ্রাম লেভেলের কি জানি আছে, ব্লক সুপারভাইজার মেবি থাকতে পারে, উপজেলা লেভেলে তোমাদের কৃষি অফিসার আছে, তাই না? কিন্তু ভিলেজ লেভেলে আমার মনে হয় তোমাদের যে তোমরা যারা পাস করবে এগ্রিকালচার, এই এই ধরনের বড় ধরনের পোস্ট থাকা উচিত, হ্যাঁ, প্রত্যেক ভিলেজে থাকলে তোমার এগ্রিকালচার, আমাদের দেশের যে রুরাল এরিয়ার এগ্রিকালচার, এটা আরো ডেভেলপ করতো। টাইম টু টাইম তোমরা যে রিসার্চ হচ্ছে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন গুলোতে, সেটার যে রিসার্চের ফলাফল, নতুন একটা ধান আবিষ্কার হলো, হ্যাঁ, নতুন একটা টমেটোর জাত আবিষ্কার হলো বা আলুর যেগুলো হোক না কেন, সেগুলো তুমি যত তাড়াতাড়ি জানতে পারবা, শিখতে পারবা, হ্যাঁ, সেটা একজন ফার্মার্সের কিন্তু জানা সম্ভব না। সুতরাং ভিলেজ লেভেলে যদি এই বিষয়গুলোকে আরো অ্যাড্রেস করা যেত, হ্যাঁ, প্রত্যেকটা ভিলেজে একজন করে কৃষি অফিসার নিয়োগ দেওয়া। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক আগের চেয়ে ভালো হচ্ছে, এবং শুধু নিয়োগ দেওয়া না, এখানে আবার যে যাদের চাকরি এনশিওর করা হবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, হ্যাঁ, তাদের একুমোডেশনের ব্যবস্থা এবং ফ্যাসিলিটিস দিতে হবে। কারণ একজন গ্রাজুয়েট, হ্যাঁ, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করে একজন গ্রাজুয়েট গ্রামে গিয়ে থাকবে, তার সুযোগ সুবিধা তো অবশ্যই দিতে হবে। যেমন গ্রামে এখন ডাক্তারদেরও পোস্টিং দেওয়া হচ্ছে, তাই না? তেমনি ভাবে দিলে পাশাপাশি থাকার পরিবেশ দিতে হবে, হ্যাঁ, এটাও গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে। তাহলে কিন্তু তোমরা দেখবা ভিলেজে পোস্টিং নেওয়ার জন্য চেষ্টা করবা। যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, ভালো থাকতে হবে। সুবিধা, নগরায়নের যে সুবিধা এটা সবাই পেতে চায়, তেমনি ভাবে রুরাল এরিয়াতে ট্রান্সফার হইলেও কিন্তু অনেকে যাইতে চায় না, হ্যাঁ, উপজেলা লেভেল ট্রান্সফার হলে অনেকে কিভাবে ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট থেকে আবার যাবে সচিবালয়, হ্যাঁ, মন্ত্রণালয়, এগুলোর প্রতি মানুষের নজর থাকে আমাদের দেশে। সুতরাং এদিক থেকে আমাদেরকে করতে হবে, চিন্তা করতে হবে। আলটিমেটলি আমরা যদি সবাই সেন্ট্রাল বেসড হয়ে যায়, তাহলে ডিসেন্ট্রালাইজেশন তো প্রয়োজন নাই। সেন্ট্রাল বেসড হইলে দেখো আজকে ঢাকার অবস্থা কি, হ্যাঁ, ঢাকা শহরে যদি এই যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের যে সচিবালয়গুলো, হ্যাঁ, সব ঢাকায়, হ্যাঁ, এগুলো যদি ভাগ করে বিভিন্ন ডিভিশনাল সিটিতে দিয়ে দেওয়া হতো, তাই না, সেগুলো হলে কিন্তু ঢাকার যানজট বলো, ঢাকার যে জীবনযাত্রা, সেগুলো কিন্তু মানগুলো আরো উন্নত হতো, তাই না? এগুলো পলিসিতে নিয়ে আসতে হবে, যে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে প্রপারলি, হ্যাঁ, নট ওয়ান সাইডেড। আর এখানে পার্টিসিপেটরি হইতে হবে, যে একজন কৃষিবিদ রুরাল এরিয়াতে যদি সে নিয়োগ পায়, তার কি কি ডিমান্ড থাকতে পারে, তার কি কি অসুবিধা হতে পারে, সে এখানে সার্ভাইভ করতে পারবে কিনা, সেটা ডাক্তারি হোক না কেন, হ্যাঁ, যে কোনো গভর্নমেন্টের যে কোনো হাই অফিসিয়াল হোক না কেন, তার ফেসিলিটিস গুলো এনশিওর করতে হবে। এবং এনশিওর করার জন্য এটা বোথ ওয়ে একটা তোমার প্ল্যানিং, যেটাকে বলা হয় বুটম আপ অ্যাপ্রোচ, হ্যাঁ, টপ টু বুটম না, উপর থেকে। আমাদের যে ডেভেলপমেন্ট সিস্টেমটা এটা টপ টু বুটম এর মাধ্যমে চলতেছে, বাট রুরাল এরিয়া ডেভেলপমেন্ট করতে হলে অবশ্যই তুমি ফার্মার্সদের কাছ থেকে আগে শুনতে হবে ফার্মার্সদের প্রবলেম কি, তাই না, যেটাকে বলা হয় বুটম আপ অ্যাপ্রোচ। ফার্মার্সরা প্রবলেম কি বলবে, ফার্মার্সরা প্রবলেম কিভাবে সমাধান করতে হবে, ফার্মার্সরা আইডেন্টিফাই করবে, ঠিক আছে? তারপর তুমি সেখানে তাদের প্রবলেম গুলোকে আরো ডিফাইন করবা। সে যদি ছোট একটা প্রবলেম বলে, সেটাকে আরো কিভাবে হাইলাইট করে তুমি সেই প্রবলেমটাকে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম হিসাবে তুমি ডিফাইন করে তাদের সুবিধার্থে কিভাবে কাজ করবা, এটা কিন্তু পারপাস তোমার রুরাল সোশিওলজিস্ট বা সোশিওলজিস্টদের, হ্যাঁ, তাকে ফেসিলিটেট করা, যে আপনি যে প্রবলেমটা বলছেন এই প্রবলেমটা ছোটখাটো প্রবলেম না, তার দৃষ্টিতে হইতে পারে ছোটখাটো, তুমি যখন এই প্রবলেমটাকে আরো তুমি দূরদৃষ্টি ভাবে দেখবা। আজকে 5 বছর পরে যে ফুডে যেভাবে অ্যাডাল্টারেশন করা হচ্ছে, ফুডকে যেভাবে মানে ইনসেকটিসাইড বা পেস্টিসাইড দিয়ে বা বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে সেটাকে বাজারে মার্কেট করা হচ্ছে, এটা 5 বছর পরে এটার ইম্প্যাক্ট কি, হুম, এটা একজন ফার্মার শহরে বুঝতে পারবে না। তুমি যখন সেটাকে আরো বেশি হাইলাইট করে বোঝানোর চেষ্টা করবা, এটা একটা বড় প্রবলেম।
শুনতে পাচ্ছিস কেউ? শুনতে পাচ্ছি না তো আমরা। স্যার বের হয়ে গেছে, কারেন্ট গেছে মনে হয়। হ্যাঁ, বের নেট হয়ে প্রবলেম গেছে। মেবি। আর নাই, তাহলে কি লিভ নিয়ে নি? ক্লাস কি হবে আর সৌরভ? আরেকটু স্যার অপেক্ষা স্যারের সাথে কর। কথা বলতেছে, আলভি কথা বলে দেখবি নি কি বলে। 5 মিনিট থাক, তোরা 5 মিনিট থাক। স্যারের 30 সেকেন্ডও হয়নি মানে কথা অফ হওয়ার, একটু তো সময় দে। স্যার জয়েন দিছে। স্যার আসছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা কোথায় যেন ছিলাম? স্যার এই একটা বিশাল সমস্যা টেকনোলজির। আচ্ছা আমরা এখানে ছিলাম না, এটা শেষ করেছিলাম। সুযোগ সুবিধা দিতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের প্রফেশন নিয়ে কথা বলছিলাম, তোমরা যারা কাজ করবা তাই না? তারপরে পলিসি প্ল্যানিং এর কথা বলছিলাম, যে রুরাল একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে কিভাবে সাইন্টিফিক্যালি সেটা ডিফাইন করা যায়, ফার্মার্স প্রবলেমগুলো বল, বটম আপ, টপ টু বটম আপ অ্যাপ্রোচের কথা বলছিলাম। এটা কি বলেছি, শুনতে পেরেছিলাম? আচ্ছা আচ্ছা, রুরাল এরিয়ার যে ডিসেন্ট্রালাইজেশন সেন্ট্রালাইজের ব্যাপারটা আমি একটু মেনশন করি, যে পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, যেটা সেটার উপর বেস করেই যেমন আমাদের দেশের এগ্রিকালচারাল পলিসিগুলো নির্ধারণ হয় কিভাবে জানো, টপ টু বটমে। হ্যাঁ, কৃষি মন্ত্রণালয় বা গভর্নমেন্টের হাই অফিসিয়াল সচিবরা বসে তারা রুরাল এরিয়াতে না ভিজিট করে বিভিন্ন ধরনের দেওয়া শুরু করে, বা ছোটখাটো একটা সার্ভে করে এগুলো করা হয়। কিন্তু তোমাদের রুরাল সোশিওলজিস্ট বা তোমরা এগ্রিকালচারিস্ট যারা ফার্মে কাজ, রুরাল এরিয়াতে কাজ করবে, তোমাদের অপশনটা থাকবে কি জানো, ফার্মারদের কাছ থেকে আগে শুনতে হবে তারা কি কি প্রবলেম ফেস করতেছে, তাদের প্রবলেম তাদের দ্বারা ডিফাইন করতে হবে, তারা প্রবলেমটা ডিফাইন করবে এবং তারা এই প্রবলেমটাকে সমাধান করার জন্য তারা কিভাবে সমাধান চায়, তাহলে কিন্তু এটা আলটিমেট সমাধান আসবে, যেটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে কিন্তু আলটিমেটলি রুরাল এরিয়ার যে এগ্রিকালচারাল সেক্টরের যে ডেভেলপমেন্ট সেটা সম্ভব হবে। স্যার এটা কি বটম টু টপ এগ্রিকালচার এক্সটেনশন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বটম থেকে টপ। এই অ্যাপ্রোচে কাজ করলে, এই অ্যাপ্রোচে অনেক এনজিও কাজ করে, অনেক প্রাইভেট অর্গানাইজেশন কাজ করে, ঠিক আছে, বিভিন্ন প্রজেক্ট কাজ করে। হ্যাঁ, বাট আমাদের দেশের এ পর্যন্ত যে সেন্ট্রাল সেগুলো আমরা টপ টু বটম আপ অ্যাপ্রোচে এই ডেভেলপমেন্ট গুলো, টপ ডেভেলপমেন্ট এই টপ টু বটম দিয়ে হবে না। তুমি গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট করবে, তাদের প্রবলেম তাদের কাছ থেকে শুনতে হবে, তাই না? সেভাবে প্রবলেম আইডেন্টিফাই করে ডেভেলপ করলে সেটা বেশি হবে, কার্যকর হবে। তারপরে প্রতিটা মানুষেরই মানে সমাজে বিভিন্ন রুলস থাকে। হ্যাঁ, সে একজন সমাজের মেম্বার হিসেবে একজন একটা ইন্ডিভিজুয়াল রুল থাকে, সমাজের একজন ডিস্টিংশন পার্সন হিসেবে ডিগনিফাইড পোস্ট হোল্ড করলে এক ধরনের তার রুলস থাকবে। যেমন তোমরা রুরাল এরিয়াতে যখন তোমাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে তোমরা একটা ডিগনিফাইড পোস্ট হোল্ড করবা যখন, তখন তুমি সমাজে এক ধরনের ভূমিকা পালন করতে পারবে এবং তোমার একটা রিলেশনশিপ গড়ে উঠবে সমাজের সাথে। সেটা কনসিডারেশনেও কিন্তু রুরাল সোশিওলজি দাবি রাখে যে স্টাডি করার। হ্যাঁ, সায়েন্টিফিক রিসার্চ কন্ডাক্ট করবা যখন তোমরা পিএইচডি করবা, বা পিএইচডির পর আরো মানে পোস্টডক রিসার্চ বা মাস্টার্সে, হ্যাঁ, যখন এমএস করবা, তখনও তুমি রুরাল বেসড কোনো স্টাডি করতে পারো, যেখানে ফার্মারদের প্রবলেম, এগ্রিকালচারাল প্রবলেমকে হাইলাইট করে। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো তুমি স্টাডি করতে পারো এবং এটির পারপাস হওয়া উচিত। হ্যাঁ, কারেক্টিং পপুলার ননসেন্স, বিভিন্ন ধরনের সুপারস্টিশন থাকে, বিভিন্ন ধরনের বিলিফস থাকে, টেবু থাকে, সেই বিষয়গুলো রুরাল সোশিওলজির মাধ্যমে সেগুলো দূর করানো যায়। তারপরে সোশিওলজিক্যাল বিভিন্ন প্রেডিকশন, যেমন ফুড সিকিউরিটির কথা বললাম, যে আমরা বর্তমানে যেই ফুড প্রডিউস হচ্ছে সেখানে ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে, ফুডকে বিভিন্নভাবে প্রিজার্ভেশন করা হচ্ছে, যেটা হেলথের জন্য
খুবই ক্ষতিকর। এবং এটার যদি সোশিওলজিক্যাল প্রেডিকশন করি যে আজ থেকে 10 বছর পরে, তাহলে আমাদের বাংলাদেশে রুরাল হেলথের উপর এক বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। যারা ইনসেকটিসাইড বিভিন্ন ধরনের প্রিকশন না নিয়েই তারা হাত দিয়ে ইউজ করতেছে, মাস্ক ব্যবহার করছে না, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, লাং ডিজিজ, হ্যাঁ, এগুলো ধরনের প্রবলেম তৈরি হবে। এই বিষয়গুলো হাইলাইট করতে হবে। তারপরে তুমি একজন এগ্রিকালচারিস্ট হিসেবে, একজন প্রফেশনাল হিসেবে তুমি রোল প্লে করতে পারো এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রুরাল রিকনস্ট্রাকশনের জন্য কাজ করতে পারো। 3টা রোল প্লে করতে পারো, একটা হচ্ছে ফিলান্থ্রপিক গ্রুপ, একটা রিফর্মিস্ট গ্রুপ, আর একটা হচ্ছে রেভলিউশনারি গ্রুপ। ফিলান্থ্রপিক গ্রুপটা হচ্ছে তুমি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যায় যে মানুষ তার লাইফের যা অর্জন আছে, হ্যাঁ, তার পুরাটাই দেখা যাচ্ছে অনেক সময় এটা বিভিন্ন ভাবে দান করে দেয়, যেটা উইল করে দেয় আমরা বলি, হ্যাঁ, ওসিয়ত করে দেয়, ঠিক আছে না? এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তারা রুরাল এরিয়াতে পুরা টাকা পয়সাগুলো দিয়ে দেয়, সেখানে বড় ধরনের মানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য, যে মনে করো ফার্মার্স বেসড কোনো অর্গানাইজেশনকে, যার মানুষের লাইফের যত আর্নিংস আছে সবগুলো দিয়ে দেয়। এই ধরনের একটা গ্রুপ গঠন হয়, যদিও বাংলাদেশে এরকম আমরা দেখি না, হ্যাঁ, এটাকে বলে ফিলান্থ্রপিক গ্রুপ। এই হিসাবেও তুমি রুরাল রিকনস্ট্রাকশনে কাজ করতে পারো। তারপরে হচ্ছে রিফর্মিস্ট গ্রুপ, হ্যাঁ, এখানে তোমরা যেটা মূলত কাজ করবা এই গ্রুপটাতে তোমরা বিলংস করবা, যে রুরাল এরিয়ার একটা ভালো ধরনের রিফর্মিস্ট দরকার। হ্যাঁ, এগ্রিকালচারাল যে সিস্টেম আছে সেখানে ল্যান্ডের সাথে মানুষের যে সম্পর্ক আছে, ল্যান্ড টেনিউর সিস্টেম আছে, যে একজন বর্গাদার কৃষক, হ্যাঁ, জমির মালিকের কাছ থেকে কত পার্সেন্ট পাবে ফসলের, 3/1 ভাগ না 3/2 ভাগ, এই ধরনের অনেক বিষয় থাকে। আবার ক্যাশ টাকার বিনিময়ে জমি রেন্ট যেটাকে বলা হয়, সেটা পে করার মাধ্যমে সেখানে ফার্মাররা ফার্মিং করে, সেটা রেটটা কি হবে, এই বিষয়গুলো যদি তোমরা স্টাডি করো, ওভারঅল রুরাল এরিয়াতে একটা বড় ধরনের রিফর্ম চেষ্টা করো, যে এখানে রুরাল এরিয়াকে একটা মডেল রুরাল এরিয়া তৈরি করতে হবে, ফার্মারদের জন্য কাজ করতে হবে, হ্যাঁ, এটাকে রিফর্মিস্ট গ্রুপ বলে। আরেকটা গ্রুপ হচ্ছে রেভলিউশনারি গ্রুপ। এটা হচ্ছে হ্যাঁ বলো ফার্স্ট ওইটা বলেন তো স্যার আরেকবার। হচ্ছে তোমার মানে বড় ধরনের কোন তুমি তোমার লাইফের যা অর্জন আছে, এটা তোমার টাকা পয়সা সহ তুমি নিজেকে স্যাক্রিফাইস করে দিলা রুরাল এরিয়ার জন্য, বড় ধরনের মানে ডোনেশন করে কোনো প্রতিষ্ঠান করে দিলা রুরাল এরিয়াতে, হ্যাঁ, এগ্রিকালচারাল ট্রেনিং এর জন্য ফার্মারদের হতে পারে, সেটা কোনো ট্রেনিং প্রতিষ্ঠানে টাকা পয়সা দিয়ে দিলাম, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান রুরাল এরিয়ার গরিব ফার্মারদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিলাম, বিশাল বড় ধরনের ফান্ড রেজ করলাম, এটাকে ফিলান্থ্রপিক গ্রুপ বলা হয়। এভাবে কাজ করা যায় রিফর্মিস্ট হিসেবে। যেমন তোমরা যখন কাজ করবা, তোমাদের পারসেপশন যদি থাকে যে না আমরা রুরাল এরিয়া ডেভেলপ করতে চাই আমরা এই কনটেক্সটে, তাহলে তোমরা রিফর্মিস্ট হিসেবে কাজ করতে পারবা। আর রেভলিউশনারি তো সবসময় একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে যায়, হ্যাঁ, যেটা হচ্ছে যেমন এটা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, যেখানে বিপ্লব সবসময় যে এটা নীরব বিপ্লব না, এই ধরনের বিপ্লবটা হচ্ছে তোমার কনফ্লিক্টের মাধ্যমে হয়, বিপ্লবের মাধ্যমে, যেমন কোন আন্দোলনের মাধ্যমে রুরাল এরিয়ার পরিবর্তন। মানে মনে করো গ্রামে বড় ধরনের একটা ক্রাইসিস, কোন গ্রামে চলতেছে বড় ধরনের ক্রাইসিস, সেটাকে তোমার রিফর্মের মাধ্যমেও কাজ হচ্ছে না, বা গভর্নমেন্ট হাই অফিসিয়ালের মাধ্যমে কাজ হচ্ছে না, এবং সেখানে একটা যদি কোনো রেভলিউশনারি শ্রেণী গড়ে ওঠে পলিটিক্যাল, তাহলে সেখানে এক ধরনের বড় ধরনের রুরাল স্ট্রাকচারে পরিবর্তন নিয়ে আসবে, সোসাইটাল স্ট্রাকচারে, বুঝছো? এটা রেভলিউশন। যেমন আমাদের দেশে গার্মেন্টস নিয়ে দেখো, গার্মেন্টস এর মধ্যে বিভিন্ন ইউনিয়ন গড়ে ওঠে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে, তাই না? এদের পারপাসটা কি? তাদের পারপাস হচ্ছে কি, তাদের যে রাইটস আছে সেটাকে এস্টাবলিশ করা। হ্যাঁ, তেমনি ভাবে রুরাল এরিয়াতে যদি ফার্মার্সদের কোনো দাবি দেওয়া, যেমন এখন দেখো ইন্ডিয়াতে, হ্যাঁ, কৃষকদের একটা বিপ্লব হচ্ছে না, কৃষকদের জন্য যে আইন করতেছে, হ্যাঁ, ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই আইনে তোমরা কি এই খবরটা রাখো? ইন্ডিয়াতে যে হচ্ছে, এবং আইনটা কৃষকদের যে আইন হচ্ছে সেটার বিরুদ্ধে যে ইন্ডিয়ান ফার্মার্সরা রাস্তায় নেমে আসছে। জি স্যার, ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একমত হতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, এইটা রিভলিউশনারি গ্রুপ, বুঝতে পারছো? একদম বড় এক্সাম্পল। কৃষক বিপ্লব যত কৃষক বিপ্লব এই কন্টিনেন্টে হয়েছে, তার মধ্যে ইন্ডিয়া কিন্তু সবচেয়ে বেশি পায়োনিয়ার, হ্যাঁ, কৃষকদের স্বার্থ রক্ষার জন্য যে ইয়াগুলো। যেমন বাংলাদেশে যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল, ইন্ডিয়াতে পেঁয়াজ, তখন ফার্মার্স কিন্তু আন্দোলন করেছে যে আমরা আমাদের দেশের পেঁয়াজ তাহলে কি হবে, পেঁয়াজগুলো নষ্ট হবে, আসলে নষ্ট হয়েছে। হ্যাঁ,
এই ধরনের ইন্ডিয়া এগ্রিকালচারাল পলিসিটা খুবই খুবই কমপ্লিকেটেড এবং না। তুমি নেবর কান্ট্রির জন্য মানে তারা শুধু প্রফিটটা করে, হ্যাঁ, মার্কেটটা যখন থাকবে বেশি তখন তারা অনেক তৈরি করার মাধ্যমে মার্কেটটা ধরে রাখার চেষ্টা করে, বিষয়গুলো বেশি ডমিনেন্ট করে। সুতরাং নেবর কান্ট্রির এই ধরনের থেকেও কিন্তু এখন নিজের দেশে কিন্তু কৃষকরা বিপ্লব করতেছে, বুঝছো? এটা হচ্ছে রেভলিউশনারি গ্রুপের এক্সাম্পল। এইভাবেই তোমরা রুরাল ডেভেলপমেন্টে একজন হিসেবে কাজ করতে পারো, এগ্রিকালচারিস্ট বা রুরাল সোশিওলজিস্ট হিসেবে কাজ করতে পারো। তারপরে ফাইন্ড আউট দ্য ভেরিয়ালস অফ এগ্রিকালচার, তোমার ভেরিয়ার গুলো করতে হবে। তারপরে প্রবলেম গুলো ডায়াগনোসিস করতে হবে, হ্যাঁ, সোসাইটাল বিভিন্ন প্রবলেম থাকবে, বিভিন্ন ধরনের সুপারস্টিশন থাকবে, বিভিন্ন ধরনের হেফেজার থাকবে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থাকবে, ওই বিষয়গুলো থাকবে, এগুলো অ্যাড্রেস করতে হবে। এই যে রুরাল পাওয়ার স্ট্রাকচার এন্ড রিলেশনশিপ, এটা অলরেডি আমি এক্সপ্লেইন করেছি, হ্যাঁ, এটা করতে হবে। তারপর এনশিওর ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ রুরাল পিপল ফর দেয়ার ওন ডেভেলপমেন্ট। এখন তুমি যদি রুরাল এরিয়াতে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট নিতে চাও, এখানে রুরাল সোসাইটির সব মানুষকে এনশিওর করতে হবে তারা যেন এখানে এগিয়ে আসে, হ্যাঁ। সকলের পার্টিসিপেশন হলে তুমি বিভিন্ন বিমত পাবে, হ্যাঁ, তাহলে সেটাকে কনক্রিট একটা ডেফিনেশন দিয়ে, কনক্রিট একটা মানে সাজেশন হিসেবে নিয়ে তুমি ওভারঅল ডেভেলপমেন্টের জন্য পলিসি তৈরি করতে পারবে, প্রোগ্রাম সাজাতে পারবে। তারপরে তাদের মোটিভেশন কিংবা মোটিভেশনের মাধ্যমে তোমার এগ্রিকালচারাল প্রোডাকশন সিস্টেমটাকে আরো হাইলাইট করা যায়, আরো এনহ্যান্স করা যায়, ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো তোমরা করবা। তারপরে কমিউনিটি বিভিন্ন প্রোগ্রাম থাকবে, শুধু প্রোডাকশন পারপাস না, তোমার কমিউনিটি এঙ্গেজমেন্টে বিভিন্ন প্রোগ্রাম থাকবে, সেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হতে পারে, মানে বিভিন্ন ধরনের রুরাল এরিয়ার যে রিফ্রেশ প্রোগ্রাম, একবার যে সিন্ধু প্রতি ঈদ আনন্দ প্রোগ্রাম করে, এটা দেখো। জি স্যার। এটা কিন্তু ফার্মারদেরকে হাইলাইট করার জন্য যে আমাদের যে কালচার সেটা আমরা বুঝাচ্ছি, বা ফার্মার্সরা যে নেগলেক্টেড সবচেয়ে বেশি, অথচ এই ফার্মার্সরাই কিন্তু আমাদেরকে তাদের শ্রমের মাধ্যমে, হ্যাঁ, আমরা যে খাবারগুলো খাচ্ছি এদের কন্ট্রিবিউশনেই, তাদের ত্যাগের ফলেই, সুতরাং তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। সুতরাং সেখানে বিভিন্ন কমিউনিটি কনসেপ্টের মাধ্যমে কমিউনাল পারপাজে তাদেরকে নিয়ে কাজ করার গড়ে তুলতে হবে। এই বিষয়গুলো তোমার দায়িত্বের মধ্যে পড়বে তুমি যখন রুরাল সোশিওলজিস্ট বা এগ্রিকালচারিস্ট, দুইটা রুল তোমার, হ্যাঁ। তুমি যেহেতু রুরাল সোশিওলজি স্টাডি করতেছো, তুমি অ্যাজ এ রুরাল সোশিওলজিস্ট হিসেবে কাজ করবা, পাশাপাশি তুমি যেহেতু পিওর এগ্রিকালচার স্টাডি করতেছো, তোমার টেকনিক্যাল জ্ঞানটাও আছে। টেকনিক্যাল এবং সোশ্যাল সায়েন্স দুইটার কম্বিনেশনে তোমার রুলটা হবে রুরাল এরিয়াকে কিভাবে তুমি ডেভেলপ করবে। সুতরাং এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। স্যার কারেক্ট ডায়াগনোসিস অফ প্রেজেন্ট সোশ্যাল ইভিলস অর ইলস, এটা একটু বলুন। ডায়াগনোসিস বুঝো, তোমার একটা ডিজিজ হলে ডাক্তারের কাছে গেলে কি করে? হ্যাঁ, ডায়াগনোসিস করে না ডাক্তার? হ্যাঁ, রোগ নির্ণয় সেটা স্যার। হ্যাঁ, তুমি এখন রুরাল এরিয়াতে তুমি ফার্মার্সদের যে ফিজিক্যাল রোগ না, ওটা সোশ্যাল কিছু ডিজিজ আছে। সোশ্যাল ডিজিজ বুঝো, যে কনফ্লিক্ট, হ্যাঁ, তারপরে তার সামর্থ্য আছে কিনা যে একটা টেকনোলজি অ্যাডাপ্ট করার, তার কি কি প্রবলেম হতে পারে, হতে পারে, হ্যাঁ, যে তার বড় ধরনের ফিজিক্যাল ডিজিজ আছে, সেটা তোমার টেকনিক্যাল এর মাধ্যমে তুমি ডায়াগনোসিস করতে পারো। আর সায়েন্টিস্ট হচ্ছে তার সাথে কথা বলে, কাউন্সিলিং করে, কনসাল্ট করে কোন প্রবলেমের কারণে এটা হয়েছে, হ্যাঁ, যেমন বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে মিউচুয়াল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে যে প্রোডাক্ট তুমি ডায়াগনোসিস করবা, হ্যাঁ, এগুলোর মাধ্যমে ডায়াগনোসিস করলে তুমি তাদের বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, এগুলো খুব ব্যাকডেটেড, হ্যাঁ, ইল চিন্তা চেতনা, যেগুলোর সাথে মানে সমাজের ভালো দিকের কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, এই বিষয়গুলো তুমি বেশি হাইলাইট করতে হবে। এবং তারপর তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ডায়াগনোসিস বলে এটা। সুতরাং তুমি একটা প্রেসক্রিপশন দিবা ফার্মারদের, আপনি এটা করেন সেটা করেন, তাহলে এর আগে তোমাকে তো ডায়াগনোসিস করতে হবে। যেটাকে আমি বারবার প্রবলেম হিসাবে বলেছি, যে আগে প্রবলেম হাইলাইট করতে হবে, ফার্মার্সরা কি চায়, তাদের প্রবলেমটা কি। যত ডায়াগনোসিস তোমার ভালো হবে চিন্তা ভাবনা, হ্যাঁ, তত বেশি তুমি প্রবলেমটাকে হাইলাইট করতে পারবে এবং ভালো ট্রিটমেন্ট দিতে পারবা।
এই সেন্সে এখানে ডায়াগনোসিস শব্দটা ইউজ হয়েছে। তুমি একজন রিফর্মিস্ট হিসেবে যখন কাজ করবা ডেফিনেটলি তোমার ভিতরের বিষয়গুলো তো জানতে হবে। কারণ একজন ফার্মার্সের মনের ভিতর কি আছে, তার কি চাওয়া পাওয়া, এগুলো তো তুমি বাইরে থেকে বুঝতে পারবা না। এই জন্য সঠিক ডায়াগনোসিস করতে হবে। সেটা বিভিন্ন গ্রুপের মাধ্যমে হতে পারে, কমিউনিটির মাধ্যমে হতে পারে, বা ইন্ডিভিজুয়ালিও হতে পারে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি র্যান্ডমলি তুমি ফার্মার সিলেক্ট করে বিভিন্ন একটা গ্রাম থেকে বিভিন্ন পাড়া বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে তুমি সেভাবে করতে পারবা। হ্যাঁ, এভাবে হতে পারে। সুতরাং এই বিষয়গুলো মোটামুটি আমি হাইলাইট করার চেষ্টা করেছি, এবং নেক্সট ক্লাসে এটা রিভিউ করে আমি তোমাদেরকে লাস্টের 30 মিনিটই কিন্তু আমি ফিডব্যাক নিব শুধু। আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি এটা আজকে সিয়াকে দিয়ে দিব। হ্যাঁ, তোমরা তাহলে ভালোভাবে স্টাডি করতে পারবে। স্যার আসসালামু আলাইকুম। আরো কোনো প্রশ্ন আছে বলো? আজকে আলোচনা থেকে কোনো কিছু জানার বাকি থাকলে এখন বলো। হ্যাঁ, আর 2 মিনিট আছি। কিছু বলতে চাচ্ছ কেউ? আর এই যে বইগুলো দেখো, হ্যাঁ, এই বইগুলো তোমরা ইয়ে করে নাও। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা হয়, ক্লাসটা রেকর্ড ভালো হতো স্যার। তোমরা তোমাদের ওইখানে তোমাদের ডিভাইসে রেকর্ড করার ইয়া নেই? স্যার আওয়াজ আসে না স্যার, রেকর্ড করা সাউন্ড আসে না। ও আচ্ছা আচ্ছা, না রেকর্ড না হলে অসুবিধা নেই। তোমরা যদি বলো যে তোমরা কোথায় বুঝো না, আমি আবার করতে পারবো, অসুবিধা নাই। যে কোনো এক্সট্রা ক্লাস নিতে বললেও আমি সেটা নিতে পারবো। তোমরা যদি টাইম দাও আমাকে যে স্যার কোনোদিন রাতে আর একটা ক্লাস নেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এক্সট্রা ক্লাস নিতেও কোনো আমার আপত্তি নেই। আমি চাই তোমরা সর্বোচ্চ শিখে যাবে আমার ক্লাসে, ওকে? যেন পরীক্ষায় তোমাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে নিজের মতো করে যেন লিখতে পারো, বুঝছো? রুরাল সোশিয়োলজিটা নিজের মতো করে লিখতে হবে, বাংলাদেশের কনটেক্সটে এক্সাম্পল দিয়ে। মনোযোগী থাকতে হবে ক্লাসে, তাহলেই লিখতে পারবে। ওকে, ভালো থাকো তাহলে। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আজকে যে অ্যাসাইনমেন্ট দিতে চাইছিলেন, এটাই অ্যাসাইনমেন্ট। এই যে লাস্টে যে প্রশ্নটা করলাম যে তোমরা যে যদি এগ্রিকালচারিস্ট রুরাল সোশিয়োলজিস্ট হিসেবে কাজ করতে চাও, হ্যাঁ, তাহলে তোমাদের ভূমিকাটা কি কি হবে, হ্যাঁ, সেগুলো, এটাই অ্যাসাইনমেন্ট। তোমরা কিভাবে রুরাল এরিয়া ডেভেলপমেন্ট দেখতে চাও, ওকে, এটাই অ্যাসাইনমেন্ট। এটার উপরে আলোচনা হবে এবং এটার উপর র্যান্ডমলি আমি প্রশ্ন জিজ্ঞেস করব নেক্সট ক্লাস। ওকে স্যার। ওকে, ভালো থাকো সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।